অ্যাডভোকেট শিশির মনিরের বুদ্ধিতে বা তার পরামর্শে জামাত ইসলামী একটা বিরাট ঝুঁকি নিয়েছে। ইটস গ্রেট রিস্ক। এবং বিএনপি এটা নিয়ে খেলবে, কি হতে যাচ্ছে, কি ঝুঁকি নিয়েছে। দর্শক, সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না জামাত ইসলামী, এটা বলছেন শিশির মনির। হ্যাঁ, জামাতের চিফ লিগ্যাল অফিসার অ্যাডভোকেট শিশির মনির কথাই জামাত এইসব বিষয়ে সিদ্ধান্ত নেয়। এমনকি জুলাই সনদে স্বাক্ষর করা না করা এবং শপথ নেয়া, এগুলো সব শিশির মনির সিদ্ধান্ত। এবং এগুলো শিশির মনির যেটা বোঝেন বা প্রেডিক্ট করতে পারেন, কনসিকুয়েন্স আজ করতে পারেন, এটা অন্য কেউ এত ভালো জামাতের মধ্যে কেউ বুঝে না, পারে না। আর জামাতের শীর্ষ নেতারা যে বুঝে না, সেটা তো খুব সহজেই বোঝা যায় যে এক ভুয়া প্রফেসর, ভুয়া ডক্টর, এক বাটপার, যাকে দেখলেই বমি আসে যে এই স্যাসরা টাইপের লোক মনে হয়। মাহমুদুল হাসান আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। এই লোক আমিরে জামাতকে ভুল বুঝায়, আর আমিরে জামাত ভুল বুঝে। তাহলে বুঝেন, ওর মতো একটা বাটপার যদি আমিরে জামাতকে ভুল বোঝাতে পারে, তাহলে জামাতের শীর্ষ নেতারা এই বিষয়ে তেমন যে ধারণা রাখে না, বোঝাই যায়। যার ফলে জামাতের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মূল প্রপোনেন্ট অ্যাডভোকেট শিশির মনির। আরো অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত শেষ মুহূর্তে শিশির মনিরের বুদ্ধিতেই জামাত নিয়েছে, এবং এটাকে আমি নিরাপদ মনে করি। যদিও শিশির মনিরের মতো আরো একটা শক্তিশালী বোর্ড যদি থাকতো, আরো 10 জন শিশির মনির যদি থাকতো জামাতে, এবং 10 জন আলাপ করে যদি সিদ্ধান্ত নিতে পারতো, ভালো হতো। কিন্তু এখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই শিশির মনির যেটা বলেন ওইটা রিফিউট করার মতো বা অল্টারনেটিভ, এর চাইতেও ভালো কিছু দেওয়ার মতো কোনো লোক জামাতে নেই। জামাতে অনেক আইনজীবী আছে, অনেক আইনজ্ঞ লোক আছে, কিন্তু শিশির মনির একটা কথা বললে সেটা রিপিট করার মতো যোগ্যতা কারো আছে বলে মনে হয় না, এবং সে সাহসও করেন না। এ কারণে শিশির মনিরের সিদ্ধান্তের গুরুত্ব অনেক। তিনি জামাতের প্রতীকী নেতা, কারণ জামাত নেতা হতে যে ধরনের শ্রম দেওয়া দরকার বা সাংগঠনিক কাঠামোতে যেভাবে থাকা দরকার, শিশির মনির ওটা কিছুই করেন না। শিশির মনির শুধু লিগ্যাল সাইডটা দেখেন, এই অঙ্গনে কাজ করেন। তাও এক সময় দেখতেন না, তিনি তার নিজের আইন ব্যবসা নিয়েই থাকতেন। জামাতের প্রোগ্রাম এগুলোর সাথে শিশির মনির জড়িত ছিলেন না। তাকে আমিরে জামাত স্পেশাল কনসিডারেশনে সিলেট কোটায় উপরে উঠিয়ে এনেছে, এবং সিলেট কোটায় উপরে উঠিয়ে আনাটা যে সঠিক ছিল সেটা প্রমাণিত হয়েছে, কারণ শিশির মনির সত্যি জামাতের অনন্য সাধারণ আবিষ্কার। এই শিশির মনিরের উপর আস্থা রেখে জামাত ঝুঁকে নিচ্ছে কি, যেমন ডেপুটি স্পিকার পদ জামাত নেবে না বলছে সংস্কার বাস্তবায়ন না হলে। দেখুন, আপাতত তার সংস্কার বাস্তবায়ন হচ্ছে না, তার ডেপুটি স্পিকার পদও নিচ্ছে না জামাত। এখন বিএনপি যদি এখানে খেলে যে ঠিক আছে এনসিপি তোমরা নাও, এনসিপি যদি জামাতের সাথে বেইমানি করে নিয়ে নেয়, তাহলে রাজনীতিতে আরেকটা ইতিহাস তৈরি হবে এবং রাজনীতির মোড় ঘুরে যাবে। অথবা বিএনপি এখানে সিদ্ধান্ত নিয়েছে জামাত না নিলে এটা অন্য কাউকে, বিএনপি বাদে অন্য কাউকে দিবই, এনসিপি নাও, নইলে চরমোনাই নাও। চরমোনাই একজনকে ডেপুটি স্পিকার অফার করতে পারে, অথবা স্বতন্ত্র কেউ নাও। এর মানে বিএনপি না, নন বিএনপি কাউকে ডেপুটি স্পিকার পদ দিবেই। তো সেই জায়গায় দুইটা বিষয়, একটা হতে পারে যে পরবর্তীতে যে না, বিএনপি তো বিশ্বাসঘাতক এবং জুলাই গাদ্দার মেনেই ইন্টারাকশন করতে হচ্ছে এবং প্রতিবাদ করে হলেও এখানেই থাকতে হচ্ছে। তো সেখানে মন্দের ভালো ছিল ডেপুটি স্পিকার পদটা না নেয়াটা বরং আরো বেশি লস হয়ে গেল। যেমন ওই যে শপথ নেয়া না নেয়া, যে শপথ নিয়ে বিএনপিকে চাপে রাখা যাবে, আর শপথ না নিলে চাপে রাখার সুযোগটাই তৈরি হবে না। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টা বলছে। এই দিক বিবেচনায় জামাত শপথ নিয়েছে। একবার ভেবেছিল যে শপথ একটাও নিব না, কিন্তু নিয়েছে। কারণ কি, শপথ নিয়ে এখন ওটাও শিশির মনির প্ল্যান, তোমরা শপথ নাও, বিএনপিকে 1-2 দিন সময় দাও সংসদ শুরু হওয়ার পর, যদি তারা শপথ না নেয় বা সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করে, তাহলে তোমরা নিজেরাই আহ্বান করে ঘটনা ঘটিয়ে দাও। এই চিন্তা থেকে শপথ নেওয়া হয়েছে। কারণ এরকম হতে পারে যে ডেপুটি স্পিকার পদ নিলে তো কিছুটা অধিকার কায়েম করা যেত, কিছুটা সুবিধা পাওয়া যেত, না নিয়ে তো পুরোটাই হারালাম, ভুল করলাম কিনা।
এরকম দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আছে। তারপরও শিশির মনিরের সিদ্ধান্তে বা বুদ্ধিতে আস্থা রাখছে জামাত। তা আমার মনে হয় যে এই ঝুঁকি নেওয়া ঠিক আছে, রাজনীতিতে ঝুঁকি ছাড়া কিছু হয় না। জামাতের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা ঝুঁকি নিতে পারে না এবং চূড়ান্ত মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারে না, এবং অনেক স্বপ্ন দেখে শেষ পর্যন্ত এসে চুপসে যায়। জামাতের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এটা, ঝুঁকি নিতে পারে না। যেমন জাতীয় নির্বাচনের বিষয়ে জামাত বলেছিল, আমাদের মাধ্যমে প্রচার করিয়েছিল যে না, এই যে মহিলারা মাইর খায় খাক, কিন্তু নির্বাচনের দিন খবর আছে, এক একটু ভোট চুরি করতে দেব না, এবং যদি উল্টাপাল্টা কিছু হয় সেই নির্বাচন টিকবে না, আমরা শাহবাগে দাঁড়িয়ে যাব, নির্বাচন বাতিল করাবো, কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর হতে দেওয়া হবে না। আমাদের মুখ থেকে আপনারা শুনেছেন না? হ্যাঁ শুনেছেন, এটা জামাত আমাদের মাধ্যমে বলিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে কারচুপি নির্বাচন দেখে জামাত হাত গুটিয়ে ঘরে বসে গেছে, ওটা মেনে নিয়েছে, চুপসে গেছে। তাহলে ভাই এতদিন বলেছেন কেন? শিবির ওরে এই কথা শিখে, যদিও মোটামুটি আস্থা রাখা গেলে শিবিরের উপরে রাখা যায় যে এক বিন্দু পরিমাণ কারচুপি সহ্য করবো না, এই করবো সেই করবো, কিন্তু দিন শেষে জামাত শিবিরের চোখের সামনে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হলো, হঠাৎ ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হলো, এবং ফলাফল ঘোষণার আগেই মিডিয়াগুলোতে অনেককে জিতিয়ে দিল, এবং সুস্পষ্ট চোখের সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো, রেজাল্ট টেম্পারিং করা হলো। শিবির কিন্তু কিচ্ছু করতে পারেনি, এমনকি প্রায় 6 ঘন্টা যাবত সাদিক ক্যাম্পদের কোনো খোঁজই ছিল না জাতীয় নির্বাচনের দিন, ফেসবুকে কিছু লেখে নেই, একদম চুপচাপ। পরের দিন সাদিক ক্যামরা ওই যে বিভিন্ন জায়গায় জামাত নেতাদের উপর হামলা টামলা করে এই বিষয়ে কথা বলা শুরু করেছে। তো জামাতের সমস্যা হচ্ছে যে চূড়ান্ত মুহূর্তে দুর্বল, আসল মুহূর্তে দুর্বল, দূরে বসে এই সেই বলতে পারে। এখন শিশির মনিরের যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো, কিন্তু জামাত এই সিদ্ধান্তের সাথে তাল মিলিয়ে অন্যান্য ক্ষেত্রে কঠোর হতে পারবে কিনা। এখন সব জায়গায় বিএনপির সাথে চলবে কম্প্রোমাইজিং স্টাইলে। ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর তাকে গ্রেপ্তারে দাবি করে তার কাছে চিঠি দিবে, আবার যদিও সেটা তার আগের ঘটনা, আবার একসাথে জামাতের নেতা কর্মীদের একের পর এক হত্যা করবে আর তাদের সাথে ইফতারিতে ডলাডলি করবে। এভাবে তো হবে না। আপনি ডেপুটি স্পিকার পদ নেবেন না মানে আপনি হার্ড লাইনে, কিন্তু আপনি অন্যদিকে মিঠে মিঠে কথা বলছেন, আপনি কোঅপারেশনে আছেন, সমস্যা নাই, তাহলে তো হবে না। শিশির মনিরের এই যে সিদ্ধান্ত, আমি খবরটা একটু আপনাদেরকে শুনাই। জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত না হলে বিরোধী দল জামায়াত ইসলামী কেবল অলংকার হিসেবে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। শিশির মনির লেখেন, জুলাই সনদ ও গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল শুধুমাত্র অলংকার হিসেবে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না। তা আপাতত তো জামাতের শর্ত পূরণ হচ্ছে না, ডেপুটি স্পিকার পদ গ্রহণও করছে না, কথা ক্লিয়ার। তবে এই সিদ্ধান্তের যৌক্তিকতা তখনই প্রমাণ হবে জামাত যদি সর্বক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে এরকম কঠোর অবস্থানে থাকতে পারে।